এই ভিডিওতে মার্কেট অ্যানালিসিস করব এবং তার সঙ্গে বিশেষভাবে নিফটি মিড ক্যাপ এবং নিফটি স্মল ক্যাপের অ্যানালিসিস করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, অনেকজন কিন্তু এই মেসেজ করেছেন এবং বলেছেন যে নিফটি ফিফটির অ্যানালিসিস যেমন আমি করছি, তার সাথে সাথে নিফটি মিড ক্যাপ এবং নিফটি স্মল ক্যাপের অ্যানালিসিস যদি করি তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন, এমনই মন্তব্য করেছেন। আর তার জন্যই মার্কেট অ্যানালিসিস করব আমরা, অর্থাৎ মার্কেটের কিছু মেন গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে নিয়ে আলোচনা করব, কেবল নিফটি ফিফটি নয়, এবং তার সাথে সাথে নিফটি মিড ক্যাপ এবং নিফটি স্মল ক্যাপকে একটু ডিটেলে দেখব, তার সঙ্গে সেক্টরগুলোকেও দেখব। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, যারা একটু বেশি সিরিয়াস মার্কেটের প্রতি, তাদের জন্যই কিন্তু এই ভিডিও। কারণ যারা কেবলমাত্র নিফটি ফিফটিকে দেখে খুশি থাকেন, আর কিছু প্রয়োজন নেই, তাদের জন্য নিফটি ফিফটির ডিটেলে বিশ্লেষণ অ্যানালিসিস আমি করে থাকি, আপনারা দেখছেন। এখন এই ভিডিওতে আমরা সামগ্রিকভাবে মার্কেটের আলোচনা করব। যদিও যদি আমাকে সামগ্রিকভাবে আলোচনা করতে বলেন তাহলে কিন্তু সেই ভিডিওটি অনেক বড় হবে, কিন্তু আমি অত বড় ভিডিও চাইছি না। আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা ধীরে ধীরে একটুখানি বাড়াবো। নিফটির কথাটা একটুখানি ছুঁয়ে যাব। 117 পয়েন্ট নিচে বন্ধ হয়েছে এবং যে কি লেভেল মার্কেটে, সেটা হচ্ছে 23,000। সেই 23,000-এর নিচে কিন্তু মার্কেট ট্রেড করছে, অর্থাৎ নিফটি ট্রেড করছে। যতক্ষণ পর্যন্ত না নিফটি এই 23,000-কে ক্রস করে ক্লোজিং দেবে এবং সাস্টেন করবে, ততক্ষণ পর্যন্ত নিফটিকে বুলিশ আমরা বলতে পারবো না। আপনারা যদি নিফটির অ্যানালিসিস ডিটেলে দেখতে চান তাহলে পরে আপনারা কি করতে পারেন না, অন্য ভিডিও সেটি দেখতে পারেন। এখন আমরা মার্কেটে একটু অন্য উপাদানগুলির উপরে নজর রাখব। কীরকম? প্রথমেই দেখব ইন্ডিয়া ভিক্সকে। দেখুন, ইন্ডিয়া ভিক্স কীরকম অবস্থা। ইন্ডিয়া ভিক্সকে এরকমভাবে আমরা বেঁধে ফেলতে পারি। আপনারা যদি রিসেন্ট চিত্র দেখেন, আপনারা সবাই জানেন যে নেগেটিভ কোরিলেশন নিফটি ফিফটির সাথে, অর্থাৎ মার্কেটের সাথে, এই বাড়লে পরেও কমবে। শেষ দিনের ক্যান্ডেলটাকে যদি দেখেন তাহলে দেখুন নিচের দিক থেকে একটা হিউজ উপরে ওঠার একটা প্রবণতা তৈরি হয়েছে বা উঠেছে, কিন্তু উপরে কিন্তু কি রয়েছে, একটা রেজিস্ট্যান্স লেভেলের মতো রয়েছে। অরিজিনালি এইরকম ধরনের যখন প্যাটার্ন হয় তখন কিন্তু কি হয় না, মার্কেট পড়ে যায়, যে চার্টই থাকে। তো এখানে ভিক্সের চার্ট লাগানো রয়েছে, তো ভিক্স কিন্তু নিচের দিকে যাওয়ার জন্য তৈরি ছিল, কিন্তু শেষ মুহূর্তে এই একই জায়গা থেকে ভিক্সের কিন্তু উত্থান হয়েছে, অর্থাৎ সেই জন্যই কিন্তু বাজারে আমরা দেখেছি বাজার পড়েছে। এই জায়গাটাতে বেশ কয়েকটা দিন থেকে এই ভিক্স কিন্তু তাকিয়ে রয়েছে। আপনার ভিক্সের দিকেও কিন্তু নজর রাখবেন, অর্থাৎ ভলাটিলিটি মার্কেটে কেমন সেটা কিন্তু এই ভিক্সকে দেখে বোঝা যায়। আপনারা ভিক্সের যদি না জানেন তাহলে ভিক্সের পড়াশোনা করুন এবং গ্রেটার চিত্রটা দেখুন, এইভাবে আমরা আঁকতে পারি। আপাতত দেখে মনে হচ্ছে ভিক্স কিন্তু উপরের দিকে যাচ্ছে, কিন্তু কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে, যেমন ডলার ইন্ডেক্স, ডলারকে বেঁধে রাখার জন্য ইত্যাদি ইত্যাদি। আরবিআই বিভিন্ন রকম স্টেপ নিচ্ছে যাতে আমাদের মার্কেট পুল ব্যাক করে কি না সেটা কিন্তু দেখবার, অর্থাৎ টাকার মূল্যটাকে ঠিক রাখার জন্য আরবিআই কিছু স্টেপ নিয়েছে। সেটা ঘন ঘন একই স্টেপ বেশ কয়েকবার নিল, কিন্তু কতটা রেসপন্স করবে সেটা কিন্তু আমাদেরকে কালকের মার্কেটে, অর্থাৎ সোমবার দিন মার্কেটে আমরা দেখতে পাবো। ভিক্সের সাথে কিন্তু আপনাদের পরিচয় থাকাটা উচিত। এরপরে আমরা যদি এক এক করে দেখতে চাই টোটাল মার্কেটটা, তাহলে আপনারা দেখুন এই ওয়াচ লিস্টটাকে একটু খেয়াল করুন। দেখুন, এখানে নিফটি তো 0.5% মাত্র পড়েছে, কিন্তু ব্যাঙ্ক নিফটি 0.72% এবং ফিন নিফটি কিন্তু তার থেকেও কম পড়েছে। কিন্তু মিড ক্যাপ নিফটি দেখুন পড়ে গেছে প্রায় 1.7%-এর মতো। এটা কিন্তু এই যে মিড ক্যাপ নিফটি, এটা কিন্তু টোটাল মিড ক্যাপ স্টকগুলো নয়। টোটাল মিড ক্যাপ স্টকগুলোকে যদি আমাদেরকে বিচার করতে হয় তাহলে আমাদেরকে নিফটি 150, নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্সকে কিন্তু আমাদেরকে চেক করতে হবে। যদিও এটি আবার দুটো পোর্শনে ভাগ আছে, 50 এবং 100। সে সমস্ত পরের কথা আপনারা আশা করি সেটা জানেন। তো দেখুন,
এবং জুনিয়র কিন্তু অনেকটা সামলেছে, এমন নয় যে প্রচুর সামলেছে, অনেকটা সামলেছে। যে পরিমাণ নিফটি জুনিয়র পড়ার কথা সেই পরিমাণ কিন্তু পড়েনি। এরপর আমরা বড় বড় ইন্ডেক্সগুলোকে আগে দেখি। প্রথম আমরা দেখব মিড ক্যাপ 150। মিড ক্যাপ 150কে আমরা মান্থলি ক্যান্ডেল থেকে, যেহেতু প্রথমবার দেখছি, মান্থলি ক্যান্ডেলে আমরা চলুন একবার বিশ্লেষণ করে নিই। মান্থলি ক্যান্ডেলে দেখুন, মান্থলি ক্যান্ডেলে যদি আমরা, আচ্ছা আমাদেরকে এই জায়গাটাতে একটু বলে রাখি, আমি জানি না আপনারা কতজন এটা জানেন, যে আমার যে নিফটি 500 স্টক রয়েছে তার মধ্যে প্রথমেই হচ্ছে নিফটি 50, তারপরে হচ্ছে নিফটি নেক্সট 50, তারপরেই হচ্ছে মিড ক্যাপ 150 এবং তারপরেই হচ্ছে স্মল ক্যাপ 250। সুতরাং আপনারা যখন নিফটি 50 অ্যানালিসিস পাচ্ছেন এবং আপনারা চাইছেন যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপের বিশ্লেষণ চান, তখন আমি এই দুটি ইন্ডেক্সকে নিয়ে আলোচনা করব, অর্থাৎ মিড ক্যাপ 150 এবং স্মল ক্যাপ 250। এদেরও কিন্তু আবার ভাগ রয়েছে এবং তাদের ইন্ডেক্স রয়েছে, সেটাকে আলোচনা করলে বিশাল বড় হবে, কিন্তু সেটা আমি করব না। সুতরাং আপনারা জেনে রাখবেন, যখন মিড ক্যাপের আমরা আলোচনা করব, মিড ক্যাপের, তখন আমরা মিড ক্যাপ 150 ইন্ডেক্সকে নিয়ে আলোচনা করব এবং স্মল ক্যাপের 250 ইন্ডেক্সকে নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ স্মল ক্যাপে যে 250টি স্টক আছে তাদের প্রত্যেককে নিয়ে যে ইন্ডেক্সটি, সেই ইন্ডেক্সটি নিয়ে, এবং মিড ক্যাপের যে 150টি স্টক রয়েছে তাদেরকে নিয়ে আমি আলোচনা করব। আর সেই জন্যই আমি চার্টে কি লাগিয়েছি, মিড ক্যাপ 150 ইন্ডেক্স চার্ট লাগিয়েছি, এবং এখানেও আপনারা দেখতে পাচ্ছেন সেটি মান্থলি অবস্থাতে কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি সাপোর্ট জোন আছে, সেই কি সাপোর্ট জোন থেকে কিন্তু সাপোর্ট নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে। যদিও এটা মান্থলি ক্যান্ডেল, এখনও পর্যন্ত কিন্তু এটাকে ভেঙে যায়নি। এর আগে কিন্তু একবার, দুবার, তিনবার এখান থেকে কিন্তু বাইং এসেছে এবং মার্কেট ঘুরে আবার সেই জায়গাটাতে এসেছে। এরপরে যদি আমরা দেখি তাহলে দেখব যে এটি একটি সাপোর্ট জোন এবং তারপর দুটি ট্রেন্ড লাইন এখানে। এগুলির পরে কথা আমরা বলবো, আপাতত এখানে সাপোর্ট নিচ্ছে, এইটুকুতেই আমরা সীমাবদ্ধ থাকবো। তো চলুন এটাকেই আমরা কাজ করি, উইকলি ক্যান্ডেলে একবার নিফটি 150কে দেখে নিই। হারিয়ে গেল মনে হচ্ছে, এই যে নিফটি 250, এই সরি নিফটি 150। মিড ক্যাপ 150 দেখুন সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো এটি ইমিডিয়েটলি ট্রেড করছে। এখানে এই জায়গাটাতে কিন্তু একটা সাপোর্ট রেঞ্জ আছে, অর্থাৎ 18,250। 18,250-এ একটা সাপোর্ট জোন আছে, এই জোন থেকে সাপোর্ট নিয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না এই 19,100 লেভেলটাকে পেরোচ্ছে মোটামুটিভাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারবো না ইমিডিয়েট রেজিস্ট্যান্স এটা আর ইমিডিয়েট সাপোর্ট এটা। এটা একটা সামান্য পুল ব্যাক এসছে, কিন্তু এখানে ধাক্কা খেয়ে সে কিন্তু আবার নিচের দিকে আসতে পারে এবং সেটি কিন্তু নিচের দিকে এসেছে। যদিও মনে রাখবেন এটা কিন্তু উইকলি ক্যান্ডেল। এখন এই জায়গাটাতে মার্কেট দাঁড়িয়ে রয়েছে, কালকে আপনারা খোলার সঙ্গে সঙ্গে দেখবেন যে কোন জায়গাতে ওপেন হচ্ছে। যদি এর দিকে হয় তাহলে সাপোর্ট নেই, ততক্ষণ পর্যন্ত এই লেভেলটি রয়েছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত 18,000কে ক্রস করে নিচে না নেমে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা বুঝবেন যে নিফটি 150 আমাদের কিন্তু একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ সাপোর্ট নিচ্ছে। আমরা যদি মুভিং অ্যাভারেজগুলোকে লাগাই তাহলে দেখতে পাবো যে ধীরে ধীরে এখনও পর্যন্ত যেহেতু পড়েনি, এ কিন্তু উঠতে উঠতে, অর্থাৎ 100 যে মুভিং অ্যাভারেজ সেটি কিন্তু উঠতে উঠতে কাছাকাছি এসেছে এবং এখান থেকে কিন্তু একটা সাপোর্ট নেবে। যদিও এটি 17,600-তে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, কিন্তু আরও কয়েকদিন যেতে দিন, তখন আস্তে আস্তে উপরের দিকে উঠবে। এরপরে আমরা উইকলি ক্যান্ডেলে তো আপনারা দেখলেন, এবারে একবার চলুন ডেলি ক্যান্ডেলে আমরা দেখি যে কালকের কী অবস্থা হতে পারে। এই যে রেঞ্জগুলোকে আমি টেনে রেখেছি, এই চ্যানেলটা, প্রথমে চ্যানেলটাকে দেখুন, এই চ্যানেলের মধ্যে কিন্তু এই নিফটি মিড ক্যাপ কিন্তু কি করেছে, ট্রেড করেছে, কিন্তু এদের মধ্যে আবার অনেকগুলো
কি আছে, রেজিস্ট্যান্স আছে। ইমিডিয়েট রেজিস্ট্যান্স লেভেল কিন্তু এইটি, ইমিডিয়েট রেজিস্ট্যান্স লেভেল কিন্তু এইটি। এখন এটি এবং এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়েছে, 18,000 থেকে সাপোর্ট নিয়েছে, 18,800-তে কী করেছে, ধাক্কা খেয়েছে। তাহলে এইটুকুকে যতক্ষণ পর্যন্ত এই রেঞ্জটাকে ব্রেক না করবে, দেখুন কালকে কিন্তু উপরে গিয়ে এটে যেতে পারে। তাহলে এই দুটি মিলিয়ে কিন্তু একটি কী আছে, একটি শক্তিশালী রেজিস্ট্যান্স জোন রয়েছে, একই ট্রেন্ড লাইন এবং তারপরে হচ্ছে আপনার আমাদের এমনি রেজিস্ট্যান্স লাইন। তাহলে এই দুটিকে মিলিয়ে একটি কিন্তু শক্তিশালী রেজিস্ট্যান্স জোন এই জায়গাটাতে রয়েছে। এখন মার্কেট যদি এখানে যায়ও, এখান থেকে ফিরে আসার সম্ভাবনা কিন্তু অনেক। এখন ফিরে এসে কত দূর আসবে, এখানে যখন যাবে তখন এটি একটি সাপোর্টে পরিণত হবে। সাপোর্ট থেকে একে ভেঙে ধীরে ধীরে উপরের দিকে যেতে পারে, কিংবা এখান থেকে ধাক্কা খেয়ে নিচে নামতে পারে, বা আদৌ এখানে না যেতে পারে। এটি একটি স্ট্রং রেজিস্ট্যান্স জোন, এখান থেকে নেমে এসে এখানে এবং তারপর এখানে যেতে পারে, এটাকে ব্রেক করে যেতে পারে, বা চ্যানেলটাকে সে মেনটেন করে ধীরে ধীরে এইভাবে নামতে পারে। তো আমরা দেখব কোথায় কি করবে। লেভেলগুলোকে আপনাদের নিজেদের চার্টে লাগান এবং সেই অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা কি করবেন না করবেন। তো চলুন, এটা দেখা গেল মোটামুটিভাবে আমাদের মিড ক্যাপের আলোচনা। এবারে আমরা একটু স্মল ক্যাপকে দেখে নিই। স্মল ক্যাপ 250-র কী অবস্থা মান্থলি ক্যান্ডেলে। স্মল ক্যাপ 250-র মান্থলি ক্যান্ডেলে দেখুন এভাবে আপনারা আঁকতে পারেন। কি জায়গাতে রয়েছে, প্রথম যে সাপোর্ট জোন ছিল সেটাকে ভেঙে কিন্তু মার্কেট নিচে নেমে আছে। এখন দ্বিতীয় একটি স্ট্রং সাপোর্ট জোন আছে, সেখান থেকে কিন্তু মার্কেট সাপোর্ট নিচ্ছে। এটাকেও যদি ভেঙে যায় তাহলে এই জোনটি হবে, অর্থাৎ গ্রিন কালারের যে জোন রেখেছি এটি একটি গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ সে স্ট্রং সাপোর্ট জোন। কিন্তু আপাতত এখান থেকে অনেকটা উঁচুতে রয়েছে এটি। এখন আপাতত এখান থেকে সাপোর্ট নিচ্ছে, মার্কেটে আরও নিচে নেমে এখান থেকে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে উঠতে পারে, এবং মার্কেট এখান থেকে যদি পুল ব্যাক করে তাহলে এটিকে কিন্তু ভাঙতে হবে। এটি কিন্তু খুব সহজে ভাঙতে পারবে বলে আমি কিন্তু মনে করছি না। এটিকে ভাঙতে গেলে একটি বড় শক্তির প্রয়োজন আছে। আমরা সেই দেখব সেই বড় শক্তিটা আসে কি আসে না। মনে রাখবেন, একটা মান্থলি টাইম ফ্রেমে, অর্থাৎ মান্থলি টাইম ফ্রেমে একে যদি ভাঙতে পারে তাহলে আমরা বলতে পারি যে মোটামুটিভাবে স্মল ক্যাপ কিন্তু একটি ভালো জায়গাতে আছে। চলুন আমরা একটু উইকলি ক্যান্ডেলে আমরা দেখে নিই আমাদের স্মল ক্যাপ 250-কে দেখে নিই। তো তার জন্য দেখুন এটি কিন্তু একটি চ্যানেলের মধ্য দিয়ে ছিল দীর্ঘদিন। আপনারা তো অ্যানালিসিস দেখেননি, চ্যানেলের মধ্য দিয়ে ছিল। চ্যানেল থেকে ব্রেক করার পর এই অঞ্চল থেকে সাপোর্ট নিয়ে উপরে গেছে। এখন চ্যানেলের এই নিচের অংশটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে, এবং এখান থেকে মার্কেট এখানে একবার থমকেছে, এখান থেকে এখানে একবার সাপোর্ট নেবার চেষ্টা করেছে, কিন্তু এখান থেকে ধাক্কা খেয়ে আবার নিচে এসেছে, কিন্তু একদম নিচে এসে কিন্তু টাচ করেনি। এই জোনটা কিন্তু একটা সাপোর্ট জোন আপাতত রয়েছে, যেখান থেকে ঘুরে গেছে ঠিক সেই রকম এরিয়া থেকেই একটা বাইং আবার শুরু হয়েছে, অর্থাৎ 14,100, 200 ইত্যাদি রেঞ্জে কিন্তু একটা বাইং শুরু হয়েছে। এখন আমরা দেখব এটি কিন্তু একটি খুব শক্তিশালী স্ট্রং সাপোর্ট জোন। মার্কেটে উঠছে বটে, কিন্তু এটিও একটি স্ট্রং রেজিস্ট্যান্স জোন, অর্থাৎ ইমিডিয়েট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনটা আমরা জানা থাকলো। স্মল ক্যাপে যদি এই সপ্তাহে ক্লোজ দিতে পারে এখানে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে স্মল ক্যাপে স্টকগুলো কিন্তু ঘোরার চেষ্টা করছে। এবার তারপরে কিন্তু আবার স্মল ক্যাপের স্টকগুলোর মধ্যে আপনাকে ন্যারো ডাউন করতে হবে, অর্থাৎ কোন স্টকগুলো বেশি মুভ করলো ইত্যাদি ইত্যাদি আলোচনা করতে হবে। যদিও স্টকের আলোচনা আমি করতে পারবো না, আমি ইন্ডেক্সের আলোচনা আপনাদেরকে করে দিচ্ছি। আমরা এবার ডেলি ক্যান্ডেলে একবার নিফটি স্মল ক্যাপ 250-কে একবার দেখে নিই। চলুন স্মল ক্যাপ 250 কী বলছে। দেখুন স্মল ক্যাপ 250 একটি কিসের মধ্য দিয়ে যাচ্ছে, একটি রেঞ্জে যাচ্ছে, ওয়ান ডে টাইম ফ্রেমে একটি চ্যানেলের মধ্য দিয়ে। কি বিউটিফুল চ্যানেলের মধ্যে নিচে যাচ্ছে, ওপরে উঠছে, নিচে যাচ্ছে, ওপরে উঠছে, নিচে যাচ্ছে, উপরে ওঠার জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেখানে একটা গ্রিন লাইন টেনেছি। দেখুন এটি কি হিসেবে কাজ করছে, রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করছে। আদৌ হয়তো এই পর্যন্ত যেতে দেবে না, যদি যেতে দেয়ও তাহলে এটি কিন্তু একটি স্ট্রং রেজিস্ট্যান্স জোন, এ নিয়ে কোনো দ্বিমত নেই। সুতরাং মার্কেট যদি এখানে যায়ও এখানে কিন্তু ধাক্কা খাবে, কিন্তু তার আগেই ধাক্কা খেয়ে ওকে নিচে নামিয়ে দেয় কিনা সেটা দেখবার। আর যদি উপরে যায়
তাহলে ধাক্কা খেতে পারে, এবং এখানে যদি খুব বেশি পাওয়ার থাকে তবেই কিন্তু একমাত্র এটাকে ভেঙে উপরের দিকে উঠবে, নচেত উঠবে না। যতক্ষণ পর্যন্ত না মার্কেট 15,500 কি 15,600 এই রেঞ্জটাকে ব্রেক না করে উপরের দিকে যাচ্ছে, আপনি কিন্তু বলতে পারবেন না যে নিফটি স্মল ক্যাপ স্ট্রং। তার আগে পর্যন্ত কিন্তু নিফটি স্মল ক্যাপকে স্ট্রং বলে আমরা মনে করতে পারি না। এবারে অন্যান্য কিছু নিউজগুলোকে আমরা একটু দেখে নিই। সেগুলোর মধ্যে দেখুন, আমাদের কাকে দেখতে হবে না, নিফটি 50-র মধ্যে ইনক্লাইন এবং অ্যাডভান্স যে রেশিও, সেটা যদি আমরা চেক করি তাহলে দেখব একটিতে 13 আর একটিতে 37। অর্থাৎ বুঝতেই পারছেন 1:3 39 1:3 অনুপাতে এখানে কিন্তু অ্যাডভান্স স্টক খুব কম এবং ডিক্লাইন কিন্তু অনেক বেশি। আচ্ছা, এরপর আমরা যদি টোটাল মার্কেটের একটা রেশিও আপনারা নিই তাহলে কি দেখব যে টোটাল মার্কেট 21 তারিখে যেটা হয়েছে, অ্যাডভান্স দেখুন 1100 আর ডিক্লাইন হয়েছে কত 1700 টোটাল মার্কেটে, আর আনচেঞ্জ আছে 72টা। তো এটা নিফটি 500-এর কথা আমরা বলতে পারি। আমরা একটুখানি অন্য জিনিসে যাব, সেটা হচ্ছে এই যে আমরা নিফটি 150 দেখলাম, নিফটি 150 মিড ক্যাপ এবং নিফটি 250 আপনার হচ্ছে স্মল ক্যাপ। তো সেগুলোর একটুকু ডিক্লাইন রেশিওগুলো আমরা দেখব। দেখুন এনএসসি ডেটা থেকে বলছি। তো এনএসসি ডেটাতে এখানে কোনো লেটেস্ট ভ্যালুটাও দামটাও লেখা আছে, কিন্তু সেটাতে আমি অ্যানালিসিস করছি না, সুতরাং সেটা আমার দোষের মধ্যে পড়বে না বলেই আশা করি। দেখুন অ্যাডভান্স এবং ডিক্লাইন রেশিও যে নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্সের 118টা ডিক্লাইন, বুঝতেই পারছেন, আর মাত্র 32টা হচ্ছে কি অ্যাডভান্স। সুতরাং ম্যাক্সিমাম স্টক কি করেছে, নিচে গেছে, আর ম্যাক্সিমাম স্টক নিচে গেছে, আর ম্যাক্সিমাম অনেক স্টক কি আছে হচ্ছে খুব কম স্টক রয়েছে যারা উপরে গেছে। যদি আপনি স্মল ক্যাপ 250 অ্যাডভান্স ডিক্লাইন রেশিওকে চেক করেন তাহলে দেখবেন যে 250-র মধ্যে 175টা নিচে নেমেছে, আর মাত্র 73টা কি করেছে অ্যাডভান্স হয়েছে। আচ্ছা, এছাড়া আমরা আর কি তথ্যের উপরে নজর রাখতে পারি? আর যেটা নজর রাখতে পারি সেটা হচ্ছে আমরা ক্যাপিটাল মার্কেটের মধ্যে 52 সপ্তাহের হাই এবং লো যে সমস্ত স্টকগুলোতে গেছে সেই সমস্ত স্টকগুলোকে নিয়ে আপনারা দেখবেন সেখানে ডেটাগুলো কোন কোন স্টকগুলো 52 সপ্তাহের হাইকে টাচ করেছে। 23টা 52 সপ্তাহের হাইকে টাচ করেছে, আর লোকে টাচ করেছে 91টা। তাহলে এই ধরনের মার্কেটেও যে স্টকগুলি 52 সপ্তাহের হাইকে টাচ করেছে সেই স্টকগুলোকে আমাদের অ্যানালিসিস করা উচিত বলে আমি মনে করি। আমি আপনাদেরকে কোনো স্টকের নাম কিচ্ছু বলছি না। আচ্ছা, আপনারা যদি ডেরিভেটিভ মার্কেট দেখেন এবং তাতে যদি আমরা ওপেন ইন্টারেস্টের জায়গাতে আসি, ওপেন ইন্টারেস্টের জায়গাতে এসে আমরা এখানে ক্লিক করছি কোনটা না, রাইজ ইন ওয়াই এবং রাইজ ইন প্রাইস। কোন কোন স্টকগুলোতে ওপেন ইন্টারেস্টও বৃদ্ধি পাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে প্রাইসও বৃদ্ধি পাচ্ছে। তাতে যদি খুব ভালো করে তাকিয়ে দেখেন সব হচ্ছে ইন্ডেক্সের পুট বাড়ছে। আমি কোনো স্ট্রাইক প্রাইসে যাচ্ছি না। দেখুন স্পুট হচ্ছে, তার মানে পুটের কি হচ্ছে, পুটের ওপেন ইন্টারেস্ট বৃদ্ধি করছে, আবার পুটের প্রাইসও বৃদ্ধি করছে। সুতরাং পুটের দিকেই মার্কেট যে রয়েছে সেটা ইঙ্গিত দিচ্ছে। এছাড়া কয়েকটা এলটি, টিসিএস, তারপরে মনে করুন এনটিপিসি, এদের যে স্টক ফিউচার্স এরা কি করেছে, ওপেন ইন্টারেস্ট বৃদ্ধি পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমার কি বৃদ্ধি পেয়েছে, দামও বৃদ্ধি পেয়েছে। আপনারা এই অংশটাকে আপনারা চেক করতে পারেন। আবার কোনগুলির দাম ওপেন ইন্টারেস্টও পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে দামও পড়েছে সেগুলোরও লিস্ট কিন্তু এখানে রয়েছে, আপনারা সেগুলোকে চেক করতে পারেন। আমরা আবার আমাদের আলোচনায় চলে যাই। সেই আলোচনাতে আমরা ইন্ডেক্সগুলো যেমন দেখলাম, ব্রড ইন্ডাইসেসগুলোকে দেখলাম, তেমনি একটু সেক্টরাল ইন্ডাইসেসগুলোকে দেখি। তো সেক্টর যদি একটু চেক করেন তাহলে দেখবেন অটোর অবস্থা খুবই খারাপ। অটো 2.5% বেশি পড়ে গেছে। আপনার হেলথ কেয়ার অনেক পার্সেন্ট পড়েছে, প্রায় 2%-এর কাছাকাছি। এফএমসিজি 0.5%, অর্থাৎ নিফটির মতোই কিন্তু এরা রয়েছে, কিন্তু বাকিগুলো কিন্তু এরকমভাবে নেই। একমাত্র মেটাল সেক্টর
আপনার কি দেখিয়েছে, শক্তি দেখিয়েছে এবং 1% গ্রোথ দেখিয়েছে মেটাল সেক্টর। ফার্মা সেটাও 2%-এর কাছাকাছি পড়েছে। এরপরে আপনার হয়েছে আর কি রয়েছে, আর কোন সেক্টরটা, আর ধরুন আপনার কনজিউমার ডিউরেবলস একটুখানি শক্তিশালী রূপ দেখিয়েছে। কনজিউমার ডিউরেবলস তুলনামূলকভাবে 0.41% পড়েছে। দেখতেই পাচ্ছেন তাহলে কোন সেক্টরগুলো এখানে আমরা নজর করব আর কোন সেক্টরগুলো অত্যন্ত দুর্বল তা আমরা দেখে বুঝতে পারছি। আরও একটা সেক্টর রয়েছে নিফটি হাউসিং। সেই নিফটি হাউসিংকে আমরা কি করতে পারি, দেখুন 0.13% পড়েছে। ইভি কিন্তু 1.4%, নিফটি ইভি 1.4% পড়েছে। যদিও ইভির ওপরে কিন্তু বেশ কিছুটা নজর এবং খবরের শিরোনামে কিন্তু ইভি সেক্টর রয়েছে, সুতরাং তার প্রতি কিন্তু আপনারা নজর দিতে পারেন। এছাড়া আর কোনো সেক্টরকে খুব বেশি পড়ার দিকে আমরা দেখতে পাচ্ছি না। এদের প্রত্যেকটা চার্ট দেখলে বোধহয় আমরা আলাদা করে আলোচনা করতে পারি। এবারে গ্লোবাল ইন্ডাইসেস অর্থাৎ গ্লোবাল মার্কেটের কি অবস্থা সেটা কিন্তু আমাদের একটু দেখে নেওয়া দরকার। আপনারা দেখতেই পাচ্ছেন গ্লোবাল মার্কেটের কি অবস্থা, বিশেষ করে ইউএস মার্কেটের কি অবস্থা আপনারা দেখুন। ইউএসএ ন্যাসডেক বলুন, SP 500 বলুন, আমরা ডাও জোন্স বলুন, দেখুন সব কিন্তু 1%-এর বেশি, 1.5%-এর বেশি প্রত্যেকটা মার্কেট কিন্তু ক্র্যাশ করেছে। অর্থাৎ গ্লোবাল মার্কেটে ইউএসের অবস্থা কিন্তু খুব ভালো নয়। এছাড়া আর আমাদের মধ্যে প্রভাব ফেলবে নিকির কিন্তু পজিশনটা ভালো। আপনার হচ্ছে HSI, সেখানে কিন্তু সে কিন্তু প্রায় 4%-এর মতো মুভ করেছে। হ্যাংসাং যেটা, তো 4%-এর বেশি মুভ করেছে। যদি কমোডিটিস দেখেন তাহলে তেলের অবস্থা খুবই খারাপ, 3%-এর বেশি করে তেল পড়েছে। ইউকেরই অয়েল বলুন বা ইউএসের অয়েল বলুন, প্রত্যেকে 3%-এর বেশি পড়েছে। গোল্ডও নামমাত্র পড়েছে, খুব বেশি নয়, নামমাত্র পড়েছে। সুতরাং আমরা MCX-এ যদি গোল্ড, ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাসকে দেখেন তাহলে ন্যাচারাল গ্যাস কিন্তু একটুখানি বৃদ্ধি পেয়েছে আর বাকিগুলো কিন্তু নিচের দিকে নেমেছে। কারেন্সির ক্ষেত্রে আমরা দেখব ডলার ইন্ডেক্স এবং USD INR। USD INRটাকে আমাদের একটু দেখা উচিত। দেখুন USD INR কিন্তু একটু করে দুর্বল হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে USD INR কিন্তু দুর্বল হচ্ছে আর এটি উপর দিকে যাচ্ছে কিন্তু ধাক্কা খাচ্ছে। সুতরাং $1 86 টাকা, তার 86 টাকা 60 পয়সার মতো রয়েছে। 86 টাকা পর্যন্ত যদি যাই তাহলে আমাদের টাকা কি হবে, টাকা শক্তিশালী হবে। আর টাকা শক্তিশালী হলে পরে আমাদের মার্কেট কিন্তু একটু শক্তিশালী হবে। তো দেখা যাক টাকাকে শক্তিশালী করতে পারে কিনা। RBI যে নীতি নিয়েছে, সেই RBI-এর নীতি টাকাকে শক্তিশালী করতে পারে কিনা সেটা আমরা দেখব। তো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের নিফটি মিড ক্যাপ, নিফটি স্মল ক্যাপ এবং এদের অ্যানালিসিস এবং টোটাল মার্কেটের একটা মোটামুটিভাবে ভিউ আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করলাম। যদি আপনাদের আর কোনো এর সঙ্গে দিতে বলেন অ্যানালিসিস, তাহলে আমাকে যোগ করবেন যে এই প্যারামিটারটা আমরা চাই। তবে মনে রাখবেন আমি মার্কেটের অ্যানালিসিস করার সময় অনেক জিনিসই আমাকে নিয়মের ইয়েতে বাঁধা, আমি উপরই আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি। তো সেটার দায়রাতে রেখে আপনারা যদি অন্য কিছু চান যেটা যদি নিয়মের মধ্যে থাকে, আমি অবশ্যই চেষ্টা করব। আপনারা কমেন্ট করুন যে আর কোনো প্যারামিটার চান কিনা বা আপনাদের কাজে লাগছে কিনা।